আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। দেশের অবস্থা খুবই খারাপ। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে সারা দেশে কি এরকম ভয়াবহ অরাজকতা তৈরি হয়েছে। ঢাকা শহরে একরকম প্রতিদিনই মিছিল, মিটিং, মারামারি হচ্ছে। ছাত্ররা এক কলেজ আরেক কলেজকে মারতেছে। এরই মধ্যে মরার উপর খড়ার ঘা হিসেবে হিন্দুদের যে আক্রমণ চলছে বা হিন্দুদের যে উস্কানিমূলক হামলা চলছে, এগুলো তো খুবই দুঃখজনক। আপনারা দেখেছেন চট্টগ্রামে ইসকন সন্ত্রাসীরা কিভাবে অ্যাডভোকেট সাইফুল ভাইকে হত্যা করেছে, নির্মম এবং নৃশংসভাবে হত্যা করেছে। অ্যাডভোকেট সাইফুল ভাই একজন গুরুত্বপূর্ণ লয়ার ছিলেন চট্টগ্রাম কোর্টের, এবং উনি নও-মুসলিমদের আইনজীবী হিসেবে আইনি সহায়তা দিতেন। তো ইসকনের সন্ত্রাসীরা তাকে টার্গেটকৃতভাবে পরিকল্পিতভাবে হত্যা করছে। সারা দেশেই তারা অরাজকতা সৃষ্টি করার পায়তারা করতেছে, এবং তারা মুসলমানদের সাথে একটা ধর্মীয় দাঙ্গা লাগানোর প্রচেষ্টা করতেছে, বা ভারতের উস্কানিতে, ভারতের ইন্ধনে। আমরা বলতে চাই যে ইসকন যতই চেষ্টা করুক বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে, হাসিনা ভারত মিলে যতই চেষ্টা করুক, সেই আশায় তারা কখনোই সফল হবে না। কিছুক্ষণ আগে আমি নিউজ দেখলাম যে অ্যাডভোকেট সাইফুল ভাই আলিফের কবর জিয়ারত করে আসার সময় হাসনাত এবং সারজিদ, যে 5ই আগস্ট বিপ্লবের অন্যতম সমন্বয়ক, তারা এখনো পর্যন্ত তারা ছাত্রদের নিয়ে মাঠে আন্দোলন করে যাচ্ছেন একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য, একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। তাদেরকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। আল্লাহ অল্পের জন্য তাদেরকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখছেন। তো এইরকম ভয়াবহ অবস্থা দেশের মধ্যে তৈরি হয়েছে, যখন যে যেখানে যাকে পারছে মেরে ফেলতেছে। এরকম পরিস্থিতিতে আসলে আমরা ভালো থাকতে পারি না বা থাকা যায় না। তো যেই ঘটনাটা বলতে আমি মূলত চাচ্ছি, সেটা হচ্ছে যে চিন্ময় কৃষ্ণ দাস, ইসকনের এক অন্যতম সন্ত্রাসী, যদি ইসকন বলতেছে যে তাকে বহিষ্কার করছে তার চারিত্রিক দুশ্চরিত্রের কারণে, তার চরিত্র ভয়াবহ রকমের খারাপ। তো এই চিন্ময় দাসকে গ্রেপ্তার নিয়েই মূলত হিন্দুরা মাঠে নামছে বা ইসকন মাঠে নামছে। চিন্ময় দাস একজন অপরাধী, দেশদ্রোহী, তার নামে রাষ্ট্রদ্রোহ মামলা আছে। তো সে যদি কোনো অপরাধী না হয়, আদালত থেকে সে খালাস পাবে, আর যদি অপরাধী হয় আদালত তাকে শাস্তি দিবে। একজন অপরাধীকে গ্রেফতার করলে কেন তার সমর্থকরা আদালতে হামলা করবে, মসজিদে হামলা করবে, মানুষ মেরে ফেলবে? কি ধরনের জঘন্য এবং নির্মম নৃশংস কাজ! এটা আসলে হিন্দুদের দ্বারাই সম্ভব। আমরা দেখি ভারতে প্রতিনিয়ত তারা মুসলমানদের উপর হামলা করে, মসজিদ ভাঙচুর করে। বিশেষ করে বর্তমান যে ভারতের কসাই নরেন্দ্র মোদী, গুজরাটে অসংখ্য মুসলমানকে জবাই করা হয়েছিল তার আমলে। তো সে বাংলাদেশে, এই নরেন্দ্র মোদী বাংলাদেশের মধ্যে এরকম একটা ভয়াবহ অবস্থা সৃষ্টির পায় তারা করতেছে। তো আমরা হিন্দুদেরকে বলবো যে আপনারা যদি আইনে বিশ্বাসী হন, আপনারা যদি আহ শান্তিতে বিশ্বাসী হন, তাহলে এরকম অরাজকতা বন্ধ করুন। আর ইসকন সন্ত্রাসী সংগঠনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। এরা দেশের মধ্যে যে পরিস্থিতি তৈরি করছে, এদেরকে জঙ্গি সংগঠন হিসেবে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। কারণ এরা দিন দিন অনেক বেশি বেপরোয়া হয়ে যাচ্ছে, তাদেরকে অচিরেই থামাতে হবে। আমি একটা ছোট্ট ঘটনা বলবো, যে একদিন আমি হচ্ছে নারিন্দা পীর সাহেবের যে বাড়ি আছে, ওই নারিন্দা পীর সাহেবের যে বাড়ি, ওই বাড়ির উল্টা পাশে হচ্ছে রাস্তার উল্টা পাশে একটা ইসকনের মন্দির আছে। সেখানে আমি এবং আমার একটা পরিচিত ভাই ছিলেন, শরীফুল ভাই, আমরা দুইজন মিলে ওখানে গেলাম। তো ওনাদের মূলত ইসকনের কার্যক্রম কি বা ওনাদের কার্যক্রমের ভিতরে কি হয় সেটা দেখার জন্য গেলাম। তো আমরা ঢোকার পরে দেখলাম যে একটা বিশাল বইয়ের স্টল আছে। ওখানে ওনাদের আহ, বিভিন্ন ধরনের ধর্মীয় গ্রন্থ আছে, বই আছে। তার পাশে একটা মঞ্চ আছে, দেখলাম ওখানে অনেকগুলো ছেলেপেলে নাচানাচি করতেছে। মানে ইসকনের নাচানাচি ইসকনের একটা অন্যতম ধর্মীয় কাজ, তারা নাচানাচি করতেছে, ঢোল তবলা বাড়াইতেছে। তো আমরা আরেকটু ভিতরে গেলাম, দেখলাম একজন ইসকনের আহ, নেতা, ধর্মীয় নেতা, উনি বসে আছেন, সাথে কিছু ভক্তবৃন্দ আছে। তখন ওনার সাথে কিছু কথা বলতে গেলাম, যে তাদের কিভাবে তারা কাজ করে, কি করে ইত্যাদি। তো দেখলাম যে তারা হচ্ছে ওই কি বলে, বললো যে আমরা ধর্মীয় ভাবে কাজ করি, আমরা এরকম মানুষের মাঝে একটি প্রভু কৃষ্ণের আদর্শ বিতরণ করি বা প্রচার করি, এইসব বললো আর কি। তো আমাদেরকে প্রসাদ দিল, আমরা যদিও প্রসাদ খাইনি। তারপরে দেখলাম আমরা যে অজু করি, আমাদের অজুর মতো করে ওনারা একটু ওই যে পানির মতো একটু কি নিল, নিয়ে হাত মুছলো। তো বললো যে আমরা এটা দিয়ে অজু করি আর কি, আমাদের মতো। তো আমরা আসার পথে মানে দেখলাম অধিকাংশ ইসকনের যে সন্ন্যাসী বলেন, মানে ধর্মীয় নেতা বলেন, সদস্য বলেন, এদের চুপড়া ভাঙা। যে চুপড়া ভাঙা কেন? আমি শরীফ ভাই জি গেলাম, উনি আমার একটু সিনিয়র, যে ক্লাসে যদি উনি জুনিয়র কিন্তু বয়সে আমার সিনিয়র। তো ভাই ওনার চুপড়া ভাঙে কেন? তো বললো ভাই বলেন তো চুপড়া কেন ভাঙে?
মানে বয়স হয় নাই অত বেশি, কিন্তু চোপড়া ভেঙে গেছে। কারণ কি? কারণ হলো যে ওনারা হয়তো এমন আনইউজুয়াল কিছু কাজ করে যেগুলো আসলে আমরা বলতে পারি না, বা ধর্মীয়ভাবে নিষিদ্ধ। মানে যৌন চাহিদা সবারই থাকে, তারা ওই চাহিদাগুলো এমন ভাবে মিটে যেটা আসলে স্বাভাবিক নৈতিকতায় যায় না আর কি। তো যার কারণে তাদের অধিকাংশের চোপড়া ভাঙা, এই হলো অবস্থা। তো যাই হোক, তো সেটা মানে তাদের নৈতিক যে অবক্ষয়, এটা আমরা বুঝতে পারি। তারা বিয়ে করে না, তো বিয়ে না করে একটা মানুষ থাকে কি করে? একটা মানুষ বিয়ে করে না, তার কি জৈবিক চাহিদা নাই? সে পূরণ করে কি করে? তো পূরণ করতে গিয়েই তার চোপড়া ভেঙে যায় আর কি। যাই হোক, তো এই হচ্ছে ইসকনের অবস্থা। আমরা একদিন ইসকনে ঘুরতে গেলাম, তার একটু দৃশ্য বর্ণনা করলাম। তো ইসকন সারা দেশে যে এরকম ভয়াবহ তাণ্ডব করতেছে, ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে, এবং যারা এই যে অ্যাডভোকেট সাইফুল ভাইকে হত্যা করছে, হত্যার সাথে যারা জড়িত, তাদেরকে অবশ্যই গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে যাতে এরকম কেউ করতে না পারে, সেটা আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে। আপনারা সবাই যার যার জায়গা থেকে সোচ্চার হবেন। এই সারা দেশে যে তাণ্ডব লীলা চলতেছে, এই তাণ্ডব লীলার বিপক্ষে আমরা কথা বলবো, কিন্তু হিন্দুদের পাতা ফাঁদে বা ভারত হাসিনার পাতা ফাঁদে আমরা পা দেবো না। আমরা তাদের উস্কানিতে উস্কে যাব না। আমরা অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করব আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য। আর এই ইসকনের সন্ত্রাসীদের বলবো যে আপনারা অবিলম্বে আপনাদের এই তাণ্ডব লীলা থেকে সরে আসুন, নয়তো আপনাদের পরিণতি খুবই ভয়াবহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।